ভাই রে ভাই, অবশেষে চলেই এসেছে সে কাঙ্ক্ষিত দিন। 5 বছর ধরে বিয়ে হয়েছে, আর বিয়ের পরে শুধু গল্পই শুনে যাচ্ছি। চৈত্রী পূজা হয়, চড়ক পূজা হয়, শিবের গাজন হয়। তো যাই হোক, অবশেষে খুব কাছ থেকে আজকে চড়ক পূজাটা দেখার সুযোগ পেয়েছি। তোমাদের সাথে তো আগের ব্লগে আমি দেখিয়েছি জীব বাদাম বা জীবের ভেতরে শিক ঢুকানো, আর আজকে এখানে চড়ক পূজা হচ্ছে। এই চড়ক পূজাতে হবে পিঠের মধ্যে শিক ঢুকানো বা পিঠে বড়শি ঢুকানো। শুনেই কেমন ভয় ভয় লাগছে না? আমি তো এত বেশি কৌতূহল ছিল আমার, কবে দিনটা আসবে আর কবে দেখতে পাবো। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এর পিঠে দেখো বড়শি ঢুকানো, পিঠ ফুটা করে বড়শি ঢুকানো হয়েছে। আর এই যে এখানে যে গাছটা গাঁথা হয়েছে, এটা কিন্তু চড়ক গাছ। এই চড়ক গাছ নিয়ে কিন্তু একটা গল্প আছে, খুবই মজার গল্প। তোমাদের সাথে এই গল্পটা অবশ্যই আজকের ব্লগে আমি শেয়ার করব। এইবারের চড়ক পূজায় 2 জন সন্ন্যাসীকে পিঠ বাদাম করা হবে, বা 2 জন সন্ন্যাসীকে পিঠে বড়শি ঢুকানো হবে। এই যে দেখো আরেকজন লোক, যার পিঠে 4টা বড়শি ঢুকানো হয়েছে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে, এই বড়শিটা ঢুকানোর সময় কিন্তু একদমই রক্ত বের হয় না। পবিত্র মন্ত্র উচ্চারণ করে আর পবিত্র পূজারীতির মাধ্যমে সকলের মনে একটা বিশ্বাস আছে যে এই কাজগুলো করলে একদমই রক্ত বের হবে না। এমনকি বড়শি গাঁথার সময় তো রক্ত বের হবেই না, সেই সাথে বড়শিটা যখন খোলা হবে ঠিক তখনও কোনো রকমের রক্ত বের হবে না। আর সত্যি কথা বলতে, আমাদের হিন্দু রীতির মন্ত্রে এত গুণ আর এতটাই শক্তি আর এতটাই পবিত্র যে সত্যিই কোনো রকমের কোনো ব্যথা তারা অনুভব করে না। আর তোমরাই বলো, যদি ব্যথা অনুভব করতো বা যদি রক্ত বের হতো, যাদের পিঠে বড়শি ঢুকানো হয়েছে তারা কখনো এভাবে ছোটাছুটি করতে পারতো? ওরা দেখো একদমই ভয় পাচ্ছে না, আর এতটা এনজয় করছে, এতটা মজা পাচ্ছে, পুরো মাঠ প্রদক্ষিণ করছে পিঠে বড়শি ঢুকানো অবস্থায়। আমি তোমাদের সাথে আগের ব্লগে কিন্তু শেয়ার করেছি জীব বাদাম বা জীবের ভেতরে শিক ঢুকানো, যেটাও এই পূজার একটা অংশ বিশেষ ছিল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পিঠ বাদাম বা পিঠে বড়শি ঢুকানো। এত লোকের ভিড়, হাজার হাজার লোক ছিল এই মাঠ প্রাঙ্গণে। আজকের এই অনুষ্ঠানটা করা হচ্ছে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। এখন এই সন্ন্যাসীটার পিঠে রশি ঝুলানো হচ্ছে, ওকে চড়ক গাছের সাথে ঝুলাবে বলে। আর ওর পিঠে কিন্তু 2টা বড় বড় বড়শি ঢুকানো হয়েছে। আর দেখো ও কিন্তু একেবারেই ভয় পাচ্ছে না, আর মাঠ ভর্তির লোক একদম গিজ গিজ করছিল। যেহেতু অনুষ্ঠানটা বিকেলবেলা করে হয়, এখন সূর্যের তাপও তেমন একটা নেই, যার কারণে উৎসুক জনগণ বা আমার মতো যারা কৌতূহলী আছে তারা সবাই কিন্তু চলে গেছে এই অনুষ্ঠানটাকে। এই যে দেখো ওর পিঠে কিন্তু বড়শি ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর ওকে এখন এই একই অবস্থায় পুরো মাঠ একদম ঝুলানো হবে। আর দেখো কি আশ্চর্যের কথা, চামড়া থেকে কিন্তু বড়শিটা একেবারেই ছিঁড়ে যাচ্ছে না, আর ওর শরীরের সমস্ত ওজনটা কিন্তু শুধুমাত্র একটা রশির উপরে আর এই বড়শিটার উপরেই রয়েছে। পিঠে বড়শি গাঁথা সন্ন্যাসীটা বেশ কিছুক্ষণ এখন এইভাবেই
ঘূর্ণীয়মান অবস্থায় থাকবে। চড়ক গাছটা দেখতে পাচ্ছ, ওই চড়ক গাছের মাথায় দুইটা বাঁশ বাঁধা হয়েছে, আর সেই বাঁশের এক প্রান্তে বাঁধা হয়েছে পিঠে বসি বা গাঁথা সন্ন্যাসীটাকে, আর অন্য প্রান্তে দুইটা লোক একটা রশি ধরে এইভাবে ওকে বেশ কিছুক্ষণ ঘোরাবে। এভাবে ওকে ঘোরানো শেষ করে আবার দ্বিতীয়বার অন্য আরেকজনকে ঠিক একইভাবে এইভাবে পিঠের মধ্যে বসি গেঁথে পুরো মাঠে এভাবে গোল গোল করে বা ঘূর্ণীয়মান অবস্থায় ঘোরানো হবে। প্রথম জনকে ঘোরানো কমপ্লিট হয়ে গেল, আর এই যে দ্বিতীয় জন, যে নাকি 4টা বসি পিঠের মধ্যে গেঁথে পুরো মাঠময় ঘুরে বেড়াচ্ছে, এখন ওনাকে এই চড়ক গাছের অন্য আরেক প্রান্তে বাঁধা হবে। আর প্রথম যাকে বাঁধা হয়েছিল 2টা বসি সহ, তাকে এখন খুলে দেয়া হবে। দ্বিতীয় লোকটাকেও ঠিক একইভাবে চড়ক গাছের সাথে বাঁধা হচ্ছে, ওকেও ঠিক একইভাবে ঝোলানো হবে। কি আশ্চর্যের ব্যাপার, পুরো শরীরের ওজন শুধু পিঠের অল্প একটু চামড়ার মধ্যে, এরপরেও কিভাবে চামড়া ছিঁড়ে লোকটা পড়ে যাচ্ছে না, আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি। আমাদের হিন্দু ধর্মের মন্ত্রের এত শক্তি আর এতটাই ক্ষমতা, এই পুজোটা না দেখলে হয়তো সেটা বোঝাই যেত না। আর কি সুন্দর ঢাকের তালে তালে অনুষ্ঠানটা হচ্ছে, সত্যিই এত ভালো লাগছে আর এত আনন্দ পেয়েছি অনুষ্ঠানটা দেখে। জীবনে যদিও প্রথমবার দেখছি, কিন্তু তারপরেও একদমই ভয় পাইনি, খুব ভালো লাগছে। আর এই যে দেখো, দ্বিতীয় জনকেও ঘোরানো হচ্ছে, 3জন 4জন লোক মিলে দড়ির এক প্রান্ত মিলে ঘোরাচ্ছে। আর এই যে লোকটা কীভাবে ঘুরছে, কিন্তু তারপরেও ওর চামড়া এতটুকু ছিঁড়ে যাচ্ছে না বা ও চামড়া ছিঁড়ে মাটিতে পড়ে যাচ্ছে না। সত্যিই কিন্তু এটা অনেক আশ্চর্যের বিষয়। পায়রা হচ্ছে শান্তির প্রতীক, আর এই পুজোতেও পায়রা ওড়ানো হচ্ছে। হয়তো কারো কোনো মানত ছিল যে এই পুজোতে পায়রা ওড়াবে, তার সুখের জন্য, শান্তির জন্য আর বিশ্বময় শান্তির জন্য এই পায়রাকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এর আগেও আমি সাগরনগর কালী পূজাতে দেখেছি এভাবে মায়ের পূজাতে পায়রা ওড়ানোর জন্য। মা যাতে সবাইকে সুখে রাখে, শান্তিতে থাকে। আর এই পুজোর মাধ্যমেও ঠিক একই কথা সবাইকে জানানো হচ্ছে, যাতে বিশ্বময় সবাই সুখে থাকে, শান্তিতে থাকে, কল্যাণে থাকে। আর সেজন্য এই সন্ন্যাসীর হাতে মানত করেই হোক বা সুখের চিন্তাই হোক, একটা পায়রা তুলে দিয়েছে, আর এই সন্ন্যাসী এখন পায়রাটাকে উড়িয়ে দিল। ছিটানো হচ্ছে বাতাসা, আর এই বাতাসা হচ্ছে মহাদেবের প্রসাদ স্বরূপ, যেটা সবার মধ্যে এভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে। এখন এই সন্ন্যাসীটার কোলে দিয়ে দেওয়া হলো একটা ছোট্ট বাচ্চাকে। এই ছোট্ট বাচ্চাকে এভাবে চড়ক গাছের চরকিতে ঘোরানোটা খুবই শুভ মনে করা হয়। মনে করা হয় এই বাচ্চাটার সারাটা বছর খুব ভালো যাবে, খুব সুখে যাবে। আর এটা সত্যিই অনেক পবিত্র ব্যাপার। আর দেখো, যেখানে 2টা চামড়ার মধ্যে 4টা বসে ঢুকানো হয়েছে, নিজের ওজন তো বইছেই, আর সেই সাথে এই বাচ্চাটাকে কুলে নিয়েও কত অনায়াসে ঘুরছে। এই লোকটার কিন্তু এতটুকু কোনো ব্যথাও লাগছে না, আর এতটুকু কোনো রক্তও বের হচ্ছে না।
লোকটা কিন্তু সত্যি দারুণ মজা পাচ্ছে। দেখো বাচ্চাদের নিয়ে ঘুরলো, এখন আবার ঢাক নিয়ে বসে পড়েছে। ঢাক বাজাতে বাজাতে সে চড়ক গাছের মধ্যে ঘুরবে। দেখে তো ভীষণ মজা পাচ্ছিলাম, আর সবাই দেখে এত মজা পাচ্ছিল যে একসাথে সবাই উলুধ্বনি আর হাতে তালি দিচ্ছিল। এতক্ষণ তো ঢাক নিয়ে লোকটা সেই আনন্দ করলো, এখন আবার রুদ্রাক্ষের মালা নিয়ে ধ্যানের ভঙ্গিতে বসে রুদ্রাক্ষের মালা জপছে। দেখে তো ভীষণ এনজয় করছিলাম, সত্যি জিনিসটা ভীষণ এনজয়েবল। এখন এই চড়ক গাছটা নিয়ে তোমাদের কিছু বলি। কিছু গল্প আছে এই চড়ক গাছ নিয়ে, ঠিক গল্প না, সত্যি বা বাস্তব ঘটনা, যেটা আমি আমার চোখে অনেকবার দেখেছি আর ছোটোবেলাতে অনেকবার শুনেছিও। সাধারণত এই চড়ক পূজাটা হওয়ার আগে বা চৈত্রী পূজাটা হওয়ার আগে এই চড়ক গাছটাকে নিমন্ত্রণ করে আসতে হয়। কিভাবে নিমন্ত্রণ করে আসতে হয়? একটা যেই কোনো পুকুর থাকে, খুব পবিত্র মানা হয় সেই পুকুরটাকে, ওই পুকুরের মধ্যে চড়ক গাছটা থাকে। তো এই চড়ক পূজাটা বা চৈত্রী পূজাটা শুরু হওয়ার আগেই ঢাক নিয়ে এই চড়ক গাছকে নিমন্ত্রণ করে আসতে হয়। ঢাক নিয়ে গিয়ে ঢাক পিটিয়ে পিটিয়ে তারপরে নিমন্ত্রণ করে আসতে হয়। কোন দিন চড়ক গাছটা নিমন্ত্রণ করা হয়েছে সেই দিনটার কথা উল্লেখ করা হয়। তারপরে ঠিক সময় মতো ওই চড়ক গাছটা কিন্তু পুকুরের জলে ভেসে থাকে। আবার এই যে চড়ক পূজাটা আজকে হয়ে গেল, এই চড়ক পূজাটা হওয়ার পরপরই এই চড়ক গাছটাকে আবার সে ঢাকে তালে তালে পুকুরে রেখে আসা হবে। ও একা একাই আবার পুকুরের পানিতে ডুবে যাবে। ঠিক বলতে পারো ওই পুকুরে কিন্তু অনেক কাজ করা হয়, তারপরে অনেক মাছ টাছ ধরা হয়, বা বর্ষাতে প্রচুর জল হয়। কখনো কিন্তু এই চড়ক গাছটাকে এই পূজার দিন ছাড়া অন্য কোনো সময় আর এই গাছটাকে ওই পুকুরের জলে দেখা যায় না। বলতে পারো বন্যার জলে হোক বা এত পরিমাণে মাছ ধরা হয় পুকুরে, কখনোই দেখা যায় না। বন্যার জলে কোথাও ভেসেও যায় না, আবার ওইটাকে কোথাও খুঁজেও পাওয়া যায় না। ঠিক সময় মতো ও আবার ঢাকের বাড়ি পড়লেই বা নিমন্ত্রণ পেলেই সময় মতো আবার উঠে আসে পুকুরের জলে। তারপরে ওকে খুব নিষ্ঠার সাথে পবিত্রভাবে এভাবে পূজা করে পূজা দিয়ে আবার কিন্তু সেই পুকুরের জলেই ওকে রেখে আসা হয়। তো প্রত্যেকটা অনুষ্ঠানের পেছনেই কিছু ঘটনা থাকে, কিছু সত্যিকারের ঘটনা থাকে, যেগুলো কেউ জানে কেউ জানে না। তো আমার খুব ভালো, আমি খুব ভাগ্যবতী মনে করব যে এই ঘটনাটা আমি আমার চোখের সামনে খুব ছোটোবেলাতেই দেখেছিলাম। আমার বাপের বাড়ির এলাকাতেও একটা আছে এরকম চড়ক গাছ, যদিও এত বিশাল পরিসরে অনুষ্ঠান হয় না, তারপরেও যতটুকু হয় আমি দেখেছি। তো যাই হোক, মোটামুটি বেলা কিন্তু পড়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কি পরিমাণ লোকের ভিড়। আর চড়ক
পূজা কিন্তু হয়ে গেছে অনেক আগেই, আর যে চরকিতে ঘোরানো হলো সেই অনুষ্ঠানটাও শেষ। এই যে লোকটার দড়ি কিন্তু খুলে দেয়া হলো, লোকটা এখন নেমে যাচ্ছে। আর অনুষ্ঠানটা সত্যি এত ভালো লেগেছিল, আর গরম কিন্তু ছিল প্রচুর, তারপরেও খুব ভালো লেগেছিল। সন্ধ্যা প্রায় হবে হবে ভাব, এরকম একটা অবস্থা। তো ভালো লেগেছে অনুষ্ঠানটা সব কিছু মিলিয়ে। আর আশা করছি তোমাদের কাছে ব্লগটাও অনেক বেশি ভালো লাগছে। গ্রামের এক একটা অনুষ্ঠান বলতে পারো, এক একটা মিলন মেলা, যেখানে মোটামুটি সবার সাথে সবার দেখা হয়ে যায়। অনেক দিন দেখা হয় না, হঠাৎ করেই গ্রামের এরকম একটা মিলন মেলার মধ্যে দেখা হয়ে গেছে, সবার সাথে ভাবের আদান প্রদান হচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে লোকজন সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সত্যিই খুব ভালো লাগছে। আর ওই যে দূরে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে সেই যে বসি গাঁথা লোকটা। আমার বাসা শ্যামলিতে। আপনার বাসা যাওয়ার মধ্যে শ্যামলি পরে। নমস্কার, ভালো আছেন? বাসা কি তাঁতিবাজারে? আপনার তাঁতিবাজার বাড়িতে আপনি একাই থাকেন? আমরা আগের বাবা মা অসুস্থ। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা যদিও একটু বেশি বড় হয়ে গেল, কিন্তু তারপরেও ব্লগটা কিন্তু অসাধারণ ছিল। এই ধরনের ব্লগটা সচরাচর দেখানো হয় না। আর এই হচ্ছে চড়ক গাছ, আর চড়ক গাছে হচ্ছে চড়ক পূজা হয়েছে। আজকের ব্লগটা সত্যিই অসাধারণ। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে। ধন্যবাদ তোমাদের।